হ্যালো বন্ধুগণ, ভালো আছো? চলো আজকে আবার তোমাদের সামনে টেন্সের পার্ট 10 নিয়ে উপস্থিত। দেখো, এখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করবো। এটা আমার পার্ট 10, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট পয়েন্টে আসি, ঠিক আছে? দেখো, পরিচয়টা কি? এই টেন্সের বাক্য দ্বারা বোঝায় যে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে। কাজটা ভবিষ্যতে রানিং থাকবে। যেমন প্রেজেন্টে রানিং হলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্টে রানিং হলে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি ফিউচারে কোনো কাজ রানিং হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস, সিম্পল। এবার যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি তো আসবেই, জানোই ভালো মতন। আচ্ছা, এবার এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে মাথায় দেখো, এখানে এই বাক্যগুলো দেখো, আমি লিখতে থাকবো। এই থাকবো, থাকিব, এই শব্দগুলা যখনই দেখবে না, ওটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সই হবে। কারণ এটা বোঝায় যে ভবিষ্যতে কাজটা চলছিল। দেখো, তুমি ভাত খেতে থাকবে না, নেগেটিভে না। সে কি চিঠি লিখতে থাকবে? এই যে লিখতে থাকবে মানে কাজটা কি করতে থাকবে তখন? যখন দেখবে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এখানে বেশি কথা মানে বেশি কিছু নাই যে বুঝাবো, জাস্ট মাথা রাখবে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, দ্যাটস ইট। ওকে? আচ্ছা, এবার এর রুল দেখানো, অ্যাফার্মেটিভ রুল। এটা আমি যদি অ্যাফার্মেটিভ লিখি, সিম্পল যদি অ্যাফার্মেটিভ লিখি, এখানে এ ডবল এফ আই আর এম এ টি আই ভিই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? কারণ নেগেটিভে তো নোট বসবে, সেটা সাহায্যকারী ক্রিয়ার পরে বসবে। আচ্ছা, তোমরা এখানে দেখতেছো যে সাবজেক্টের পরে উইল দিয়েছি, সাইল দিই নাই। এর আগে যে ছিল আমার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট, সেখানে ভালো মতন বলে দিয়েছি যে উইল এখন মডার্ন ইংলিশ অনুযায়ী, আধুনিক ইংরেজি অনুযায়ী আমরা ফিউচার টেন্সে সাহায্যকারী ক্রিয়া হিসাবে আমরা শুধু উইলকে অ্যাকসেপ্ট করছি। এখন উইলই চলছে মোস্টলি। ঠিক আছে? সেল আছে, সেল বা উইল দুটো ছিল তো। সেল ছিল তোমার ট্র্যাডিশনাল ইউজ, সেটা আগেকার ইউজ হতো, এখন সেটা ইউজ কমে গেছে অনেকটা। তাই আমরা এখন উইল, সাবজেক্ট যা থাকুক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি এখন উইল ইউজ করবে। ওকে? আর সেলটাকে আমরা মডেল, যখন আমরা মডেল করবো, মডেল একটা গ্রামার, যেটা বলেছিলাম, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, ও টু, ডেয়ার, নিড, এগুলো সব হচ্ছে মডেলস। যখন একটা মডেলস গুলো করবো, সেই ক্ষেত্রে আমরা সেলটাকেও মডেল হিসাবে বুঝবো। সেল কিন্তু একবার লুপ্ত হয়ে যায়নি, সেলের এখন কাজ মডেলের মধ্যে থাকবে। ঠিক আছে? যখন আমি মডেল করাবো, তখন সেলের ব্যবহারটা শুরু করে লিখিয়ে দেবো। ফিউচারের ক্ষেত্রে আমরা শুধু উইলটাকে নিয়ে কাজ করবো। ওকে? চলো, এবার দেখো, আমি লিখতে থাকবো, এর অ্যান্সারটা দেখো কি হবে। আমি লিখতে থাকবো, তাই তো? তা খুব সিম্পলি দেখানো এটা। আমি লিখতে থাকবো, সাবজেক্ট কি আছে? আমি ইংলিশ কি হবে? আই। এবার উইল লিখলাম, আই উইল। ওকে? আই এর সঙ্গে অ্যাকচুয়ালি সেল দরকার, কিন্তু সেল যেহেতু আমি শেখাচ্ছি না, এখন উইল দিয়ে কাজ করতে হবে, তাই আমি উইল লিখলাম। আই উইল বি ইউজ করবে, এই যে বি, এই বিটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস থাকবে। ওকে? তারপরে ভার্বের সঙ্গে আইএনজি কি হবে? রাইটিং। আই উইল বি রাইটিং, কি লিখতে থাকবো? আমি লিখতে থাকবো। চিঠি নাই, আমি যদি মনে করো আমি চিঠি লিখতে থাকবো, তাহলে আই উইল বি রাইটিং এ লেটার। এখানে চিঠি লিখি নাই, তাহলে আমি আই উইল বি রাইটিং হয়ে গেল। এখানে অবজেক্ট দিই নাই, দিব না। এবার এখানে আমি ভাত খেতে থাকবো না। আচ্ছা, না চলে আসো, না মানে নেগেটিভ। তো নেগেটিভের ক্ষেত্রে কি হবে? নোট বসবে। কোথায় নোট বসবে? সাহায্যকারী ক্রিয়ার উপর। সাহায্যকারী ক্রিয়া কি আছে? উইল। এখানে নোট, এই উইলের উপর নোট দিয়ে দাও। কি হবে? আমি ভাত খেতে যাচ্ছি না, আমি, সরি, তুমি। তুমি ইংলিশ কি হবে? ইউ। তারপরে উইল, এই যে উইলের পরে নোট ইউজ করবো। ইউ উইল নট বি, ভাত খেতে থাকবে না, ইউ উইল নট বি ইটিং
রাইস গেল। ইউ উইল নট বি ইটিং রাইস, দেখতে পাচ্ছ? তাহলে নেগেটিভে নোট বসলো, অ্যাফার্মেটিভে নোট নেই, সিম্পল, তাই কি না? এবার সে কি দেব, কি দিয়ে প্রশ্ন? সে কি চিঠি লিখতে থাকবে? তা কি দিয়ে প্রশ্ন? এবার তোমরা জানোই ভালো মতন, এর আগে টেন্সে সব শিখেছি আমরা। আমি বারবার বলছি, এখানে আমি কিন্তু রুল কোনো মেনশন করতেছি না, যেহেতু তোমরা আগে সবকিছু বুঝে গেছো, তাই সময় নষ্ট করে কোনো মানে হচ্ছে না। তোমরা আগে ভিডিও দেখে নিয়ে ওখান থেকে রুলটা ক্লিয়ারলি দেখে নিবে। হ্যাঁ, যে যদি কেউ আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তাহলে তোমাদের আমি একবার রিকোয়েস্ট করবো যে তোমরা আমার আগের যে ভিডিও ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সের সমস্ত ভিডিওগুলো দেখো এক এক করে, তাহলে এইটা করতে কোনো কিছু মনেই হবে না, সব রুল নিজেই বানাতে পারবা, তাই না? এই যে কি কোথায় এগুলো সব ভিডিও করে দিয়েছি ওখানে সময় নিয়ে। এখানে তোমাকে আমি জাস্ট আগেরটাই যেটা ছিল সেটা বেস করে বুঝিয়ে দিচ্ছি, খুব ইজি। তবুও সে কি চিঠি লিখতে থাকবে, এখানে কি দিয়ে প্রশ্ন? এবার দেখো উত্তরটাকে হ্যাঁ বানাতে হচ্ছে। যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না তাহলে না। যদি সে চিঠি লিখছে তাহলে হ্যাঁ হবে, যদি চিঠি লিখতেছে না তাহলে কি হবে, না হবে। তার মানে সে কি চিঠি লিখতে থাকবে, উত্তর হবে ইয়েস বা নো হবে, যে কোনো একটা অ্যান্সার হবে। তার মানে কি এর উত্তর আমার ইয়েস বানাতে হচ্ছে। এই ক্ষেত্রে কি এর জন্য কি ওয়াট লিখবো, লিখবো না। যখন কি এর উত্তর ইয়েস বানাতে হবে তখন কি এর জন্য ওয়াট লিখতে হয় না। কি করতে হয় তখন? তাহলে কি এর কাজটা কি করবে? এই টেন্সের সাহায্যকারী ক্রিয়া, যে কোনো টেন্সের, সেই টেন্সের সাহায্যকারী ক্রিয়াকে আমরা সাবজেক্টে আগে লিখে দিব। দেখো এখানে সাবজেক্টে পড়েছিল এবং উল্টাকে আগে লিখে দিব, তাই না? যদি আমি রুল বানাই, মনে করো, তাহলে যদি আমি ইন্টারোগেটিভ রুলটা বানাই, ইন্টারোগেটিভ রুল নাম্বার 1, তাহলে কি হবে? উইল সাবজেক্ট ভার্ব 1 এন্ড দেন, এটা তো ফিচার কন্টিনিউয়াস না, উইল সাবজেক্ট তারপরে বি ভার্ব 1 এর সঙ্গে আইএনজি, তারপরে এই যে অবজেক্ট। দেখতে পারছো? টোটাল এটাই ছিল, শুধু উইলটাকে লাইন করে দিয়েছি। তাহলে কি হবে অ্যান্সারটা? প্রথমে উইল দাও, এই দেখো সাবজেক্টের আগে উইল চলে আসলো, এইটাই হচ্ছে কি, এটাই ওয়াটের কাজ করবে, উইল। এবার সাবজেক্ট কি ছিল? সে ইংলিশ হি লিখলাম বা সি লিখতে পারো, উইল হি। তারপরে কি দেখো, রুল দেখো, বি, উইল হি বি, এন্ড দেন লিখতে থাকবে, রাইটিং, writing a letter, writing a letter, will he be writing a letter, question mark, কারণ কোশ্চেন করা হচ্ছে। দেখো এখানে দেখো থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, দেখুন থাকবে, সব জায়গায় কিন্তু থাকবে, থাকিবে, এটাই থাকলে বুঝবা ফিউচার কন্টিনিউয়াস। ওকে, নেক্সট, তোমরা কোথায় যেতে থাকবে? তোমরা কোথায় যেতে থাকবে বলি না আমরা, এই যে আবার থাকবে। এখানে কোথায় দিয়ে প্রশ্ন হচ্ছে। আচ্ছা, কোথায় দিয়ে যদি প্রশ্ন হয়, এর কি উত্তর কোনোদিন ইয়েস বানাতে হবে? অসম্ভব, এর উত্তর ইয়েস বানাতে হবে না। তো এর ক্ষেত্রে আমরা কি করি? আমরা WH ওয়ার্ড ইউজ করি। তাহলে WH এর জন্য ইন্টারোগেটিভ, এই যে ইন্টারোগেটিভ রুল নাম্বার 2, ইন্টারোগেটিভ রুল নাম্বার 2 কি হবে? প্রথমে WH, তারপরে হুবহু যা ছিল ওটাই নামাই দাও। এই যে উইল সাবজেক্ট বি ভার্ব 1 এর সাথে আইএনজি এন্ড দেন অবজেক্ট। দেখো আগের মতোই, কিচ্ছু চেঞ্জ করি নাই, কোনো কিছু চেঞ্জ করি নাই, ঠিক আছে? তাহলে ডাব্লিউ কি আছে? কোথায়, কোথায় ইংলিশ কি হবে? ওয়্যার। তারপরে সাহায্যকারী ক্রিয়া কি দিচ্ছি? উইল। এই যে ডাব্লিউ উইল, তারপরে সাবজেক্ট কি আছে? তোমরা, সরি তাহারা, তাহারা ইংলিশ কি হবে? দে। হোয়ার উইল দে, তারপরে কি হবে? বি। এরকম বি আছে, ভার্বের সঙ্গে আইএনজি কি আছে? যেতে থাকবে, যাওয়া, গো আইএনজি। এই আইএনজি দেওয়া মানে কাজটা চলছে, থাকবে, এখানে চলে আসলো। হ্যাঁ, হোয়ার উইল দে বি গোয়িং। আর কিছু আছে? তোমরা কোথায় থাকবে? নাই, কোনো অবজেক্ট নাই, লাস্টে কোশ্চেন মার্ক। তারা কোথায় যেতে থাকবে। চলো এবার নেক্সট,
তোমার ভাই কি করতে থাকবে? দেখো এখানেও কি দিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এই কি এর উত্তর আমরা ইয়েস বা নোতে দিয়েছি, তাই এখানে কি এর জন্য ওয়াট লিখি নাই। আবার দেখো কি দিয়ে প্রশ্ন আসবে, সবসময় কি এর জন্য না একটু চিন্তা করবা যে উত্তরটা ইয়েস বানাতে হচ্ছে কিনা। যদি উত্তর ইয়েস বানাতে হয় তাহলে কি এর জন্য ওয়াট লিখবো না, শুধু সাহায্যকারী ক্রিয়া প্রথমে লিখে দেবো। কিন্তু যদি কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে না, এসও হবে না নোতেও হবে না, সেই ক্ষেত্রে আমরা কি এর জন্য ওয়াট লিখবো, দ্যাট মিনস ডাব্লিউএইচ রুলটা কাজ করবে। বুঝতে পারলা? যদি কি এর উত্তর ইয়েস বানাতে হয়, হ্যাঁ বানাতে হয়, তাহলে রুল নাম্বার 1 লাগবে, শুধু সাহায্যকারী ক্রিয়া। আর যদি কি এর উত্তর এস হচ্ছে না, নোতে হচ্ছে না, হ্যাঁ বানাতে হচ্ছে না, তখন আমরা কি এর জন্য ওয়াট লিখবো, এই ডাব্লিউএইচ রুলটা ইউজ করবো। দেখো তাহলে তোমার ভাই কি করতে থাকবে, উত্তর কি হ্যাঁ বানা দিবা? কখনো হবে না। জিজ্ঞাসা করা হচ্ছে যে কি কাজ করবে ও, কোন কাজটা করতে থাকবে, তোমাকে সেই কাজটা বলতে হবে, এখানে হ্যাঁ বানাতে চলবে না। তাই এখানে কি এর জন্য তোমাকে ওয়াট লিখতে হবে। লিখলাম ওয়াট, ডাব্লিউএইচ উইল দাও, হোয়াট উইল, তারপরে সাবজেক্ট কি আছে, তোমার ভাই, হোয়াট উইল ইয়োর ব্রাদার, তারপরে কি আছে বি, ভার্বের সঙ্গে আইএনজি, কি করতে থাকা, করা মিন্স ডু, আইএনজি দিলে কি হবে, ডুইং। হোয়াট উইল ইয়োর ব্রাদার বি ডুইং, দেখো খুব সুন্দর হলো, হোয়াট উইল ইয়োর ব্রাদার বি ডুইং। ঠিক আছে, এরকম বাক্য আমরা খুব কম ব্যবহার করি এখন, কিন্তু বাক্য তো হয়, এর তো অস্তিত্ব আছে। যদি এরকম একটা বাক্য চলে আসলো, যদি আমি রুল না জেনে থাকি, তখন এটাকে কোন টেন্সে বানাবে, সেটা কিন্তু গুড ইংলিশ হবে না। তুমি ঘুরায় ঘুরায় যদি বানাও, মনে করো একই সেন্স রাখলা, বাট ফিউচার কন্টিনিউসে বাক্য ফিউচার কন্টিনিউসের রুল দিয়েই হবে। ঠিক আছে, এটা গুড ইংলিশ। ওকে, তো আমরা দেখলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা উইল বি ইউজ করবো। আর আমি আগে বলে দিয়েছি স্যাল আমরা এখন ইউজ করি না, তাই শুধু উইল ইউজ করলাম। কিন্তু যদিও তুমি কোনো জায়গায় স্যাল টেল দেখো, তাকে ভুল বলবা না, ওটা ট্রেডিশনাল ইউজ হয়েছে, পুরনো ইউজ এটা। এখন মডার্ন ইংলিশ আমাদেরকে উইল নিয়ে চলতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের। কোথায় উইল লাগবে বুঝে গেছো? উইল সব সাবজেক্টের জন্য আছে, এখানে বি বসবে, ফিউচার কন্টিনিউয়াস বি বসবে, বাকি সি আইনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালো মতন। নেগেটিভে না বসবে কোথায়, সবসময় বলেছি নেগেটিভে না, সবসময় হেল্পিং ভাবে পড়ে বসবে। যে কোনো টেন্স করবে না কেন, সেই টেন্সের হেল্পিং ভাব তারপর নোট দিবা। এখানে টেন্সে কি ছিল, উইল, তাই উইলের পরে নোট বসছে, দেখেন ওখানে এই উইল নট। ক্লিয়ার না? চলো, এরপরে যে টেন্সটা আছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, সেটা আমরা পার্ট 11 শিখবো। ঠিক আছে, আশা করি ভালো শিখে গেছো। আর কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করবো যে তোমরা এই ভিডিও দেখছো ঠিক আছে, কিন্তু এটাকে খুব ডিটেলসে বোঝার জন্য, একদম ভিতরে ঢোকার জন্য, ডেপথে যাওয়ার জন্য, তুমি কিন্তু আমার ফার্স্ট ভিডিও যেটা ছিল সিম্পল প্রেজেন্ট পার্ট 1, ওটা অবশ্যই দেখো। এই পার্ট 1 পার্ট 2 যদি কেউ দেখে নিল, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, মানে প্রেজেন্ট টেন্সটা 4টা সেট, তাহলে এর বাদ বাকি টেন্স গুলো সব এমনি হয়ে যাবে। কিন্তু প্রেজেন্ট টেন্সের 4টা পার্ট অবশ্যই দেখা উচিত, তাহলে এগুলো ইজিলি বুঝতে পারবে। আশা করি এখানে বুঝতে পারছো, ওটা করলে এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, আমি আবার খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি তোমাদের সামনে পার্ট 11 নিয়ে। থ্যাংক ইউ।